ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। তোমরা পরমাণুর গঠন তোমরা পড়েছো ক্লাস 10-এ পড়েছো অ্যাটমিক স্ট্রাকচার। তো সেখান থেকে ওই জানা জায়গাটা থেকে আস্তে আস্তে আরো বেশি আমাদের জানতে হবে। তবে যেটুকু তোমরা জেনেছিলে ওখানে সেই নলেজটা এখানে পুরোটাই লাগবে। তাহলে আমরা প্রথমেই আসি, মানে যেখান থেকে ওখানে শিখেছিলে সেই জায়গা থেকে আমরা শুরু করি, সেখান থেকে আস্তে আস্তে আমরা এগোবো। তাহলে প্রথমে হচ্ছে স্ট্রাকচার এবং বলতে গিয়ে আমাদের প্রথমে পড়তে হবে একটা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট বা রাদারফোর্ডের পরীক্ষা। রাদারফোর্ডের পরীক্ষা। রাদারফোর্ড একজন সায়েন্টিস্ট, তিনি এই পরমাণু গঠন বা অ্যাটমিক স্ট্রাকচারেশন বের করার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই এক্সপেরিমেন্টটা কি, একটা এরকম গোল্ডের একটা খুব পাতলা একটা প্লেট নিয়েছিলেন। গোল্ড প্লেট, সেই সোনার তৈরি একটা পাতলা পাত, তার মধ্যে দিয়ে কি করলেন উনি একটা আলফা পার্টিকেল পাঠালেন। আলফা পার্টিকেল বলতে কি, আলফা পার্টিকেল হচ্ছে আলফা কণা বা আলফা পার্টিকেল, সেটা হচ্ছে হিলিয়াম আয়ন, He2+ আয়ন, এটাকে বলে আলফা বিটা গামা রেডিওঅ্যাক্টিভিটিতে তোমরা করেছো। সেই আলফা পার্টিকেল এখানে একটা লেডের তৈরি একটা এরকম ব্লক নিয়ে ওর মধ্যে রেডিওঅ্যাক্টিভিটি হবে, যার মধ্যে দিয়ে আলফা পার্টিকেল দিক দিয়ে যাবে। আর কি এখানে একটা ফটোগ্রাফিক প্লেট রেখেছেন। ফটোগ্রাফিক প্লেট, এই ফটোগ্রাফিক প্লেট যেমন এক্স-রে প্লেট হয় এরকম। তো এখান থেকে আলফা পার্টিকেল গুলো যখন এখানে যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে পেনিট্রেট করে চলে যাচ্ছে। তাহলে সব বেশিরভাগ যত আলফা পার্টিকেলের মধ্যে দিয়ে যাচ্ছে সব পেনিট্রেট করে চলে যাচ্ছে। তো এরকম পেনিট্রেট করে চলে গেলে তখন আমরা দেখা যাবে যে বেশিরভাগ মানে প্রায় সমস্ত আলফা পার্টিকেল গুলো এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। খুবই কম, মানে হয়তো এই একটা কততে 1/20,000, মানে 20,000 পার্টিকেল যদি যায়, তার মধ্যে একটা শুধু ওখানে ধাক্কা খেয়ে ফিরে আসছে। এই একটা মাত্র ফিরে আসে 20,000 পার্টিকেলের মধ্যে, বাকি সব এদিকে চলে যাচ্ছে। কি করে যাচ্ছে কিন্তু এই ফটোগ্রাফিক প্লেটে কিছু স্পট তৈরি হচ্ছে, যার কারণে এর মধ্যে দিয়ে চলে গেছে একটা, যেখানে গিয়ে মানে ধাক্কা খাচ্ছে ওই ফটোগ্রাফিক প্লেটে, সেখানে একটা করে স্পট তৈরি হচ্ছে। এইভাবে উনি এক্সপেরিমেন্ট করে দেখে বললেন যে তার মানে অ্যাটমের বেশিরভাগ জায়গাটাই কিন্তু ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, সেই কারণে আলফা পার্টিকেলগুলো পেনিট্রেট করে চলে যেতে পারছে। কিন্তু একটা হলেও তো ফিরে আসছে, যদি 20,000 এর মধ্যে, তো সেই যে ফিরে আসে, তাহলে নিশ্চয়ই তাহলে অ্যাটমের কোনো একটা জায়গাতে কিছু মাস ওর আছে বা কিছু ভর একটা জায়গায় আছে, যেখানে যে আলফা পার্টিকেলটা ধাক্কাকে আবার ব্যাক করে আসছে। আর কি বললেন, ওই যেখানে মাসটা আছে বা ভরটা আছে, সেটাও তার যে চার্জ, সেটাও নিশ্চয়ই পজিটিভ চার্জ, কারণ আলফা পার্টিকেল হচ্ছে He2+, পজিটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে কি করে রিপেল করে, বিকর্ষণ করে, তবে ও ফিরে আসে। যদি অপোজিট চার্জ হতো তাহলে কি হতো, ওকে অ্যাট্রাক্ট করে নিত, তাহলে ও হয়তো ওখানে আটকে থেকে যেত, ফিরে আসতো না। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে উনি দুটো কথা বললেন। একটা হচ্ছে কি, নিউক্লিয়াস বা অ্যাটমের দুটো জায়গা, স্ট্রাকচারে দুটো জায়গার কথা বললেন। একটা হচ্ছে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এক্সট্রা নিউক্লিয়ার পার্ট বা সেটাকে বলা হচ্ছে মানে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল, যেখানে কি আছে নিউক্লিয়াস এবং তার বাইরে একটা হচ্ছে, প্রথম হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল বা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এই দুটো কি, নিউক্লিয়াস মানে বলছে যে কোনো একটা অ্যাটমের কি
কি আছে এই যে আমরা তার স্ট্রাকচার করতে গিয়ে দেখালেন যে এই মাঝখানে একটা পার্ট আছে যেখানে ওর সমস্ত মাস বা ভরটা ওইখানেই সেন্ট্রালাইজড হয়ে আছে, মানে কেন্দ্রীভূত হয়ে আছে সমস্ত মাসটা। এটাকে উনি বললেন নিউক্লিয়াস। এটাই হলো নিউক্লিয়াস। আর কি নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন অরবিটে ইলেকট্রন, এই যে একটা অরবিট, এই হয়তো আর একটা অরবিট আছে এবং সার্কুলার অরবিট এরকম আছে, সেই ইলেকট্রন গুলো এখানে আছে। তাহলে এখানে নিউক্লিয়াস আছে আর এইগুলোতে আছে কি, এখানে আছে ইলেকট্রন, এখানে আছে ইলেকট্রন। ইলেকট্রন গুলো ওখানে কি করছে, এখানে রোটেট করছে, ওকে রিভলভ করছে, ওর চারপাশে ঘুরছে নিউক্লিয়াসে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে অ্যাটমের মাসটা ওখানে আছে, বাকি সব জায়গায় ফাঁকা। আর এই নিউক্লিয়াসের মাসটা হচ্ছে খুব বেশি, অ্যাটমের যা মাস তার পুরো মাসটাই প্রায় নিউক্লিয়াসের মধ্যে আছে। আর এক্সট্রা নিউক্লিয়ার পার্টে যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে, সেখানে ইলেকট্রন আছে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জ। এটা হচ্ছে পজিটিভলি চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ। এবং যতগুলো নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জ যত থাকবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে নিউক্লিয়াসে পজিটিভলি চার্জ যে পার্টিকেল, দ্যাট ইজ প্রোটন থাকে, যতগুলো প্রোটন থাকবে ঠিক এরকম বিভিন্ন অরবিটে যে ইলেকট্রন গুলো ঘুরছে সেখানে ততগুলো ইলেকট্রন থাকবে। কারণ অ্যাটম হচ্ছে সবসময় ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাহলে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকবে। এবার এই যে ইলেকট্রন গুলো যখন ঘুরছে তখন কি হয়, ইলেকট্রন গুলো যখন ঘুরছে, তোমরা জানো কোনো সার্কুলার মধ্যে যখন কোনো ইলেকট্রন মুভ করে, তাহলে আমরা এইভাবে যদি দেখাই একটা নিউক্লিয়াস আর এখানে একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে এই ইলেকট্রনটা যখন ঘুরবে তখন একটা সার্কুলার পথে ইলেকট্রন ঘুরলে কি হয়, তার সবসময় একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল বলে, তাই না? এটা ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল কাজ করে। এই অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স এটাকে ট্যানজেন্ট বলা হয়, মানে কি এখান থেকে এই সেন্টার থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার টানি তাহলে 90 ডিগ্রি, তাহলে সেই দিকে কাজ করে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেইটাকে কে কম্পেনসেট করছে, এইখানে ফোর্স অফ অ্যাট্রাকশন, অপোজিটলি চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, নিউক্লিয়াস পজিটিভ, এটা পজিটিভ, এটা ইলেকট্রন নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভ নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের ফোর্স অফ অ্যাট্রাকশন, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে নিউট্রালাইজ করছে, মানে দুটোই সমান। অর্থাৎ এখানে বলা আছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স কি হয়, mv স্কয়ার বাই r, mv স্কয়ার বাই r, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 4, তাহলে z স্কয়ার বাই r স্কয়ার। z স্কয়ার বাই r স্কয়ার কি করে হলো, আমরা এখানে দেখাতে পারি যে এই যে দুটো, তোমরা কুলম্বস ল পড়েছো, কুলম্বের সূত্র, সেখানে কি হলো দুটো চার্জ q1 q2 বাই r স্কয়ার, q1 q2 বাই r স্কয়ার। তাহলে এই নিউক্লিয়াসের চার্জ কত হবে, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে z ইনটু e, z হচ্ছে অ্যাটমিক নাম্বার, z হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে এই z হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে ফোর্স কত হবে, F ইকুয়াল টু q1 q2 বাই r স্কয়ার। তাহলে z e ইনটু e, মানে ইলেকট্রন এখানে আছে ইলেকট্রন, বাই ডিসটেন্স যদি r হয়, r হচ্ছে রেডিয়াস, তাহলে r স্কয়ার, দ্যাট ইজ z স্কয়ার বাই r স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল। এটা কাদের মধ্যে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে। এইটাই হচ্ছে কি mv স্কয়ার বাই r, তাহলে z স্কয়ার বাই r স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। কোনটা কি, m হচ্ছে মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর, v হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে রেডিয়াস, রেডিয়াস অফ অরবিট, রেডিয়াস অফ অরবিট মানে ওই অরবিটের রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী এখানে এটা মেইনটেইন হচ্ছে, অর্থাৎ ওর অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে
ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্থির তড়িৎ আকর্ষণ বল, তার মধ্যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ওই ফোর্সটাকে মিনিমাইজ করে দিচ্ছে, ওই ফোর্সের সঙ্গে সমান, যে কারণে ইলেকট্রনটা এই অরবিট থেকে বাইরে বেরিয়ে যায় না, ও সবসময় ঘুরছে। যদি আমরা একটা এক্সাম্পল বলি, মনে করো একটা ঢিলকে আমরা সুতোতে বাঁধলাম, বেঁধে যদি ঘোরাই তাহলে ঘুরবে, যদি কোনো কারণে ঢিলটা খুলে যায় তাহলে কি হয়, ওই রকম ট্যানজেন্ট বরাবর ছিটকে চলে যাবে। এবং ওই যে ঘুরছে, ওই ঘোরার জন্য তার যে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, দ্যাট ইজ mv স্কয়ার বাই r, সেটা কি হয়, ওই সুতোর যে টেনশন বা টান সেইটাতে ওকে ধরে থাকে। যদি mv স্কয়ার বাই r ভি যদি বাড়তে থাকে তাহলে কি হবে, ভি বাড়তে থাকলে এই সেন্ট্রিফিউগাল ফোর্স বাড়তে থাকে, বাড়তে বাড়তে যদি এমন হয়ে যায় যে যে সুতোটার যে টেনশন, সেই টেনশনটা তো বাড়ছে, বাড়তে বাড়তে এমন যদি হয়ে যায় খুব বেশি হয়ে গেলে সুতোটা তখন ছিঁড়ে যেতে পারে। কিন্তু এখানে তাই বলা হচ্ছে যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা হয় সেটা এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের সঙ্গে সমান। সমান হওয়ার কারণে ইলেকট্রনটা একটা পার্টিকুলার অরবিটেই সবসময় ঘুরে যাচ্ছে, ও ছিটকে বাইরে বেরিয়ে যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল বা অ্যাটমিক মডেল অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল, এইটা উনি বললেন। এবার এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলে তাহলে দুটো জায়গার কথা বললেন, যেটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল বা ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন এরকম সার্কুলার পথে রোটেট করছে। এইটার থেকে আমরা এবার এটা যখন উনি আবিষ্কার করলেন বা এই থিওরিগুলো দিলেন, তারপরে দেখা গেল এরপরে সায়েন্সের যেরকম অ্যাডভান্সমেন্ট উন্নতি হচ্ছে, সবসময় কাজ চলছে, করতে করতে এক সময় দেখা গেল যে এই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু আমরা এই ড্রব্যাকস বা লিমিটেশন বা কিছু ত্রুটি খুঁজে পাওয়া গেল। কি ত্রুটি? তাহলে সেটা আমাদের জানতে হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বা লিমিটেশন অফ রাদারফোর্ড মডেল, লিমিটেশন অফ রাদারফোর্ড মডেল, এটা তোমরা লিখতে পারো ত্রুটি। কি ত্রুটি ছিল? নাম্বার 1 বলছে ইলেকট্রোডাইনামিক্স বলে একটা তত্ত্ব আছে ফিজিক্সে, বলছে কোনো চার্জ পার্টিকেল যখন রোটেট করে, কোনো একটা চার্জ পার্টিকেল যখন রোটেট করে তখন কি হয়, চার্জ পার্টিকেল থেকে সবসময় এনার্জি রিলিজ করে। তো সাপোজ এই যে এখানে নিউক্লিয়াস আছে, এখানে একটা ইলেকট্রন রোটেট করছে, তাহলে ইলেকট্রন যখন এভাবে রোটেট করবে তখন বলছে ইলেকট্রনটা রোটেট করার সময় এটা কি হলো যে এ রোটেট করলে সব সময় এখান থেকে কিছু এনার্জি রিলিজ হবে, এনার্জি ছেড়ে দেবে। এটাই যে ইলেকট্রোডাইনামিক্স। এটা ইলেকট্রোডাইনামিক্স এই তত্ত্ব থেকে বলা, ফিজিক্সে এটা তোমরা পড়বে যে যখন চার্জ পার্টিকেল যখন রোটেট করবে তখন তার থেকে সবসময় কিছু না কিছু এনার্জি বেরিয়ে যাচ্ছে। এনার্জি বেরিয়ে যাওয়া মানে কি, তাহলে ওর এনার্জি কমছে, এনার্জি কমলে দেখা যাবে তার অরবিটটা আস্তে আস্তে ছোট হচ্ছে। এই ছোট হতে হতে এরকম স্পাইরাল মোশন হয়ে যাবে, আস্তে আস্তে ছোট হয়ে এরকম করতে করতে এক সময় এসে নিউক্লিয়াসের উপরে এসে পড়বে। তাহলে এই যে নিউক্লিয়াসের উপরে এসে পড়ে যাচ্ছে, তাহলে কি হলো, একটা অ্যাটমের মডেল তাহলে থাকলো না, অ্যাটমটা নষ্ট হয়ে গেল। কিন্তু আমরা জানি যুগ যুগ ধরে সেই একটা কার্বন অ্যাটম যখন তৈরি হচ্ছে, সেই কার্বন অ্যাটমই আছে, অ্যাটমের কোনো চেঞ্জ হয় না। রিঅ্যাকশন করে অন্য মলিকিউল তৈরি হচ্ছে, অন্য কোনো কম্পাউন্ড তৈরি হচ্ছে, কিন্তু সেখানে কার্বন অ্যাটমটা ওইভাবেই আছে। মানে অ্যাটম দ্যাট মিন্স ওর সেন্টারে যে নিউক্লিয়াস সেটা একই রকমই থেকে গেছে, অর্থাৎ তার স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয় না। তার জন্য বলা হচ্ছে কি, ইলেকট্রোডাইনামিক্স এই থিওরি থেকে দেখা গেছে যে যখন চার্জ পার্টিকেল যখন রোটেট করে কোনো একটা সেন্টারকে ঘিরে, তখন তার থেকে সবসময় এনার্জি রিলিজ করে, আর এনার্জি রিলিজ করলে কি হবে, তার এনার্জি কমতে থাকবে, বলে অরবিটটা ছোট হতে থাকবে, ছোট হতে 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 এক সময় এটা ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের উপরে পড়ে যাবে, তারপরে অ্যাটমের মডেলটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা তো হয় না, অ্যাটমের মডেল একদম পার্মানেন্ট, সেই মডেল যখন থেকে আছে তখন একই রকম আছে। তাহলে এই অ্যাটমিক মডেলের তার স্টেবিলিটি বা তার স্থায়িত্ব এই হাইজেনবার্গ এই রাদারফোর্ডের মডেল থেকে আমরা এক্সপ্লেন করতে পারি না। নাম্বার 2, এই যে সবসময় এনার্জি ছাড়ছে, এনার্জি ছেড়ে দেওয়ার জন্য কি হয়, এখান থেকে ইলেকট্রন যখন এনার্জি সবসময় ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার জন্য এখানে এই এনার্জিটা বলা আছে, এখানে যে স্পেকট্রাম পাবো আমরা সেটাকে বলে কন্টিনিউয়াস স্পেকট্রাম।
কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবচ্ছিন্ন বর্ণালী, নিরবচ্ছিন্ন বর্ণালী, কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবচ্ছিন্ন বর্ণালী পাবো আমরা। হোয়াট ইজ কন্টিনিউয়াস স্পেকট্রাম, এবার সেটা আমরা বলি। তোমরা রেইনবো দেখেছো, রেইনবো বা যে কোনো স্পেকট্রাম আমরা যদি দেখি, রেইনবোতেও দেখতে পাবে বা যে কোনো কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে যখন প্রিজমের মধ্যে দিয়ে লাইট যায়, তখন লাইট ভেঙে যায়, ভিজিও ভিআই ভিজি ওয়াই ওয়াই, সেরকম এরকম লাইটগুলো যদি এরকম পরপর থাকে, ভিআই ভিজি ওয়াই ও আর, আমরা যদি ভিআই ভিজি ওয়াই ও আর এরকম ভিজিও সব, তাহলে এই পরপর আছে লাইনগুলো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, পরপর এরকম থাকবে। সেই পরপর থাকা এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে পরপর থাকবে। এটা হলো কন্টিনিউয়াস স্পেকট্রাম, এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর আরেকটা আছে সেটাকে বলে লাইন স্পেকট্রাম। সেটা কি, মনে করো এরকম একটা লাইট পাওয়া গেল, এই লাইট পাওয়া গেল, আবার ডার্ক অন্ধকার, আবার একটা লাইট পাওয়া গেল, আবার ডার্ক, আবার একটা লাইট পাওয়া গেল, এরকম যদি হয় এটাকে বলা হয় লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম বা রেখা বর্ণালী বলে এটাকে, রেখা বর্ণালী। তাহলে দুই ধরনের স্পেকট্রাম হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম আর একটা লিনিয়ার লাইন স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রামে লাইটগুলো পরপর, আলোর রংগুলো, কালারগুলো পরপর থাকে। আর লাইন স্পেকট্রামে আলাদা, একটা লাইট আবার ডার্ক অন্ধকার, আবার একটা লাইট আবার অন্ধকার, আবার একটা লাইট, এরকম থাকে, এটাকে বলে লাইন স্পেকট্রাম। তো এখান থেকে যদি কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়তে থাকে যদি, তাহলে কি হবে, তাহলে সবসময় এনার্জি ছাড়ছে, তার মানে যে স্পেকট্রামটা পাবো সেটা হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাবো। কিন্তু আমরা হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম অ্যানালিসিস করে দেখি, সেখানে এই লাইন স্পেকট্রাম পাওয়া যায়, কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায় না। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ওই স্পেকট্রামটা বা তার বর্ণালীটাকে এই রাদারফোর্ডের মডেল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি না। তাহলে এটা হচ্ছে তার একটা লিমিটেশন। তাহলে রাদারফোর্ডের থিওরির দুটো লিমিটেশন, নাম্বার 1, ইলেকট্রোডায়নামিক্স অনুযায়ী চার্জ পার্টিকেল রোটেট করে যে এনার্জি ছাড়ে, তার জন্য ইলেকট্রনের ওই অরবিটটা ছোট হতে থাকে, ফলে একসময় সেটা নিউক্লিয়াসের উপরে পড়ে, ফলে অ্যাটমিক মডেলটা নষ্ট হয়ে যায়। আর নাম্বার 2, সব সময় এনার্জি ছাড়ার জন্য যে স্পেকট্রাম হবে সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হাইড্রোজেনের স্পেকট্রাম দেখি লাইন স্পেকট্রাম। তারপরে এই লাইন স্পেকট্রামটাকে এক্সপ্লেন করতে পারছে না রাদারফোর্ডের মডেল। দিস ইজ আনাদার লিমিটেশন। তাহলে এই দুটো হচ্ছে রাদারফোর্ডের লিমিটেশন। এখন এই লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য, এইটা দেখার পর রিসার্চ চলছে, কাজ চলছে, সায়েন্টিস্টরা এগোচ্ছে। এই করতে করতে একসময় দেখা গেল যে বিজ্ঞানী নিলস বোর আবার একটা অ্যাটমের এখান থেকে কিছু কারেকশন করে একটা মডেল দিলেন অ্যাটমের, সেটাকে আমরা বলি বোরস মডেল, বোরস অ্যাটমিক মডেল, বোরস অ্যাটমিক মডেল বা বোরের মডেল, বোরস অ্যাটমিক মডেল। বোর কি বললেন, বলছেন যে নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রনগুলো যে কোনো অরবিটে ঘুরতে পারে না। এই যে যেটা রাদারফোর্ড বলে যে কোনো অরবিটে ইলেকট্রনগুলো ঘুরছে, বোর বললেন না, যে কোনো অরবিটে ঘুরতে পারে না। তারা কতগুলো নির্দিষ্ট কক্ষপথে বা কতগুলো নির্দিষ্ট অরবিটে ঘুরছে, এমন ভাবে ঘুরছে। নাম্বার 1 বলছে যে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, যেটা হচ্ছে mvr। m হচ্ছে মাস অফ ইলেকট্রন, v হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, r হচ্ছে রেডিয়াস অফ দা অরবিট। mvr is equal to nh/2π, h/2π এর মাল্টিপল হয়। h হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু 6.626 10⁻⁻27 আর্ক সেকেন্ড, 10⁻⁻27 আর্ক সেকেন্ড। তাই এটাকে প্লাঙ্কস কনস্ট্যান্ট বলে। n হচ্ছে কি,
n এর ভ্যালু 1 2 3 4 এরকম হবে, এরকম হলো নাম্বার পর পর হতে থাকবে, মানে মাল্টিপল অফ h বাই 2 পাই সেটা হয় m dr। m হচ্ছে মাস অফ ইলেকট্রন, v হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, r হচ্ছে রেডিয়াস অফ অরবিট। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কৌণিক ভরবেগ ভ্যালু হচ্ছে m dr, সেটা h বাই 2 পাই এর মাল্টিপল হবে। তারপরে কি হচ্ছে কতগুলো স্পেসিফিক ভ্যালু, মানে n এর ভ্যালু 1 2 3 4 এরকম পাবো। তারপরে একটা অরবিট পাবো, সাপোজ এই ফার্স্ট অরবিট এটা n = 1, এটা n = 2, এটা n = 3, এরকম ভাবে আমরা পাবো n = 4 এরকম পেতে থাকবো। এইটাকে বলা হয় KSL, এটাকে L, এটাকে M, এটাকে N, এরকম একটা অরবিট আমরা পেতে থাকবো। তাহলে এগুলো দেখো এদের মাঝখানে কোনো ভ্যালু নেই, এদের ভ্যালু 1.5 হবে না, ওই 1 2 3 4 এরকম হবে, কোনো ফ্র্যাকশনাল কোনো ভ্যালু বা তাদের ইন্টারমিডিয়েট কিছু নেই। তাহলে কতগুলো এরকম নির্দিষ্ট কক্ষপথে বা কতগুলো নির্দিষ্ট অরবিটে ইলেকট্রনগুলো মুভ করছে, যেখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr = h বাই 2 পাই এর মাল্টিপল হবে। এটা বললেন। নাম্বার 2 বললেন কি, যে ইলেকট্রনগুলো যে ঘুরছে যে কোনো অরবিটে যখন ঘোরে তখন সেই অরবিটের থেকে ইলেকট্রন অন্য কোনো অরবিটে যেতে পারে না। সেখানে এই অরবিটগুলোকে উনি বললেন একটা স্টেশনারি অরবিট, কথাটা বললেন স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট, স্টেশনারি অরবিট মানে একটা হচ্ছে মানে স্থিত কক্ষ, যেটাকে বলা হয় বাংলায় স্থিত কক্ষ বা স্টেশনারি অরবিট। সেটা কি, এগুলো একটা এই তো সাপোজ এটা n = 1, এটা n = 2, এরকম n = 3 4 এরকম করে এনার্জি লেভেল আমরা হিসাবে বলতে পারি। স্টেশনারি অরবিট যেগুলো একটা এনার্জি লেভেল হিসাবে থাকে। এই যে এনার্জি লেভেল আছে, সাপোজ এটা n = 1, এটার এনার্জি হচ্ছে E1, এটা হচ্ছে E2 এনার্জি, এরকম ভাবে এনার্জি লেভেল হিসাবে উনি ধরে নিলেন যেগুলো একটা এনার্জি লেভেল, এবং এগুলোতে ইলেকট্রন যেটা আছে সেই ইলেকট্রনের এনার্জি ওই এনার্জি লেভেলের এনার্জির সঙ্গে সমান হয়। যে কারণে ইলেকট্রনগুলো মুভ করলেও এনার্জি লস করে কমে যেতে পারে না, ও ওই অরবিটের যে এনার্জি সেই এনার্জি থেকেই ওর এনার্জি পায়। ফলে কি সবসময় ওখানকার যা এনার্জি সেই এনার্জি নিয়েই সে থাকে। তারপরে এগুলোকে একটা স্টেশনারি অরবিট বা স্থিত কক্ষ বলে, এবং এগুলো একটা এনার্জি লেভেল বা শক্তির স্তর অনুযায়ী উনি বললেন। ফলে এটা ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট। ফলে কোন একটা ইলেকট্রন যখন যে অরবিটে আছে তার এনার্জি ওই অরবিটের এনার্জির সঙ্গে সমান হয়। ইলেকট্রন কখনোই নিজে থেকে একটা অরবিট থেকে অন্য অরবিটে চলে যেতে পারে না, একটা অরবিট থেকে অন্য অরবিটে যায় না। কিন্তু যদি বাইরে থেকে কোনো এনার্জি পায়, বাইরে থেকে ধরো একটা ইলেকট্রন এখানে আছে, বাইরে থেকে এনার্জি পেয়ে সে এই উপরে উঠে যেতে পারে, এই উপরে উঠে যেতে পারে। আবার সে যখন নেমে আসবে, উঠে গেল আবার নিচে নেমে এলো, তখন কি হবে, তখন এখান থেকে ওই এনার্জিটা লস করবে। কত এনার্জি, সেটাকে বলে ডেল্টা E = E2 - E1। E2 - E1 মানে এই সেকেন্ড অরবিট বা আপার এনার্জি লেভেল, এটাকে বলা হবে লোয়ার এনার্জি লেভেল। তাহলে কতটা এনার্জি ছাড়বে, ডিফারেন্স অফ দিস ডেল্টা E = E2 - E1, এইটা H nu। H প্লাস কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, বা কম্পাঙ্ক বলে, কম্পাঙ্ক। তাহলে E = H nu, বা therefore আমরা এভাবে লিখতে পারি ডেল্টা E = H nu = hc by lambda। c হচ্ছে ভেলোসিটি অফ লাইট, কত হয় 3 × 10⁻⁻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 ⁻
ওয়েভলেন্থ ওয়েভলেন্থ ওখানে যে এনার্জিটা চাচ্ছে সেই এনার্জি ওয়েভলেন্থ। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আমরা একটা ইলেকট্রন উপরের কোন লেভেল থেকে নিচের লেভেলে ফিরে আসলে কতটা এনার্জি ছাড়ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এই হচ্ছে বোরস মডেল। তাহলে বোরের তোমরা বইয়ে হয়তো অনেকগুলো করে পাবে, মানে ওর অনেকগুলো পয়েন্টস পেতে পারো, কিন্তু মূল ব্যাপারটা এটাই। তাহলে কি কি বললাম একটু সামারাইজ করে দেয় এই জায়গাটায়। একটা হচ্ছে বোর বললেন যে কোনো অরবিটে ইলেকট্রন মুভ করছে না, কতগুলো পার্টিকুলার অরবিটে, যেখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr h/2 এর মাল্টিপল হবে, h প্লাস কনস্ট্যান্ট। আর কি বললেন এগুলো একটা এনার্জি লেভেল হিসেবে বললেন, স্টেশনারি অরবিট এবং এগুলো এনার্জি লেভেল।
ইলেকট্রন যখন যেটাতে থাকছে সেখানে এনার্জি ওই ইলেকট্রন এনার্জি ওই অরবিটের এনার্জির সঙ্গে সমান। ফলে ইলেকট্রন নিজে থেকে একটা অরবিট থেকে চেঞ্জ করে অন্য কোনো অরবিটে যেতে পারে না। যখন কোনো একটা বাইরে থেকে এনার্জি পেয়ে হয়তো নিচের লেয়ার থেকে উপরের লেয়ারে উঠে গেল বা নিচের অরবিট থেকে উপরের অরবিটে উঠে গেল, তো আবার সে যখন নিচে নেমে আসবে তখন এখান থেকে কিছু এনার্জি ছাড়বে। কতটা ছাড়বে? ডেল্টা ই ইজ ইকুয়াল টু আপার এনার্জি লেভেল E2 মাইনাস লোয়ার এনার্জি লেভেল E1 ইজ ইকুয়াল টু h nu। নিউ হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি অফ দ্য এমিটেড লাইট, যে লাইটটা ছাড়ছে তার ফ্রিকোয়েন্সি, সেটাই আমরা লিখতে পারি এই c বাই ল্যাম্ডা। c মানে ভেলোসিটি অফ লাইট, মানে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে c বাই ল্যাম্ডা, ল্যাম্ডা হচ্ছে ওয়েভলেংথ। তাহলে এই হচ্ছে বোরস মডেল। বোরস মডেল তাহলে রাদারফোর্ডের থেকে বোরে চলে আসলো। এবার এর মধ্যেও আমরা কিছু লিমিটেশন পাবো, সেইটা আমরা বলবো। সেটা হচ্ছে লিমিটেশন অফ বোরস অরবিট, বোরস মডেল বা বোরের মডেলের ত্রুটি। সেটা আবার কি আছে, এখানে কতগুলো আমরা পরবর্তীকালে আবার কাজ হয়েছে, তারপরে লিমিটেশন কিছু পাওয়া গেছে। লিমিটেশন বা ত্রুটি, কি ত্রুটি পাওয়া গেছে, কত অনেকগুলো পাবে, তার মধ্যে কয়েকটা আমি বলছি। এক নম্বর হচ্ছে বোরস মডেলটা শুধুমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেম। ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে মানে একটি ইলেকট্রন আছে এমন কোন অ্যাটম বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। বোরস মডেল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। তার মানে একটা ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেন অ্যাটম একটা ইলেকট্রন আছে। হিলিয়াম যদি বলি He তে দুটো ইলেকট্রন আছে, ওখানে হবে না। কিন্তু He+ যদি হয় তাহলে একটা ইলেকট্রন, তাহলে ওখানে হবে। তাই এটা হচ্ছে একটা লিমিটেশন, যে একের বেশি ইলেকট্রন আছে এমন কোন অ্যাটম বা আয়নের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়, বোরস থিওরি সেখানে অ্যাপ্লিকেবল নয়। নাম্বার 2 হচ্ছে কি, বোর মডেলে ইলেকট্রনটাকে শুধুমাত্র পার্টিকেল হিসেবে ধরা হয়েছে, মানে একটা পার্টিকেল। কিন্তু ইলেকট্রনের পার্টিকেল আর পার্টিকেল প্লাস ওয়েভ নেচার, ওয়েভ দুটো ধর্মই আছে, মানে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম, এই দুটো ধর্ম ইলেকট্রনের আছে, যেটা এই বোরের তত্ত্ব থেকে বোঝা যায় না। এটা আমরা পরে পড়ব, ডি ব্রগলি ইকুয়েশন, যেখানে পার্টিকেল নেচারের সঙ্গে ওয়েভ নেচারকে মিলিয়ে দিয়ে একটা ইকুয়েশন বানানো হয়েছে। তো সেখান থেকে আমরা কি বলতে পারি, যে ইলেকট্রনের যে ওয়েভ নেচার আছে, তরঙ্গ ধর্ম আছে, সেটা বোরের থিওরি থেকে আমরা পাই না। এখানে ইলেকট্রনকে একটা পার্টিকেল হিসেবে ধরা আছে। নাম্বার 3 হচ্ছে ইলেকট্রনকে যখন পার্টিকেল হিসেবে ধরা আছে, তাহলে ওর যে কোনো সময়ে ওর মোমেন্টাম আর পজিশন দুটোই জানার কথা, মানে ভরবেগ আর অবস্থান। এটা হচ্ছে অবস্থান আর ভরবেগ, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। তাহলে যখন একটা পার্টিকেল ঘুরছে, তাহলে ঘুরলে ও কোথায় আছে এবং তার ভরবেগ কত, কোন পজিশনে আছে এবং তার মোমেন্টাম কত, এটা বের করা যায়। কিন্তু ওর ওয়েভ নেচার থাকার কারণে হাইজেনবার্গ বলে একজন সায়েন্টিস্ট পরবর্তীকালে একটা থিওরি দিয়েছেন, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপল। হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র কথাতে বলেছিলেন যে কোনো সময়ে কোন একটা ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম, অবস্থান এবং ভরবেগ দুটোই একসঙ্গে জানা যায় না। তাহলে সেই যে জানা যায় না, কিন্তু আমরা বোরস থিওরিতে দেখছি না, পার্টিকেল কোন পজিশনে আছে সেটাও জানতে পারবো, তার মোমেন্টাম কত সেটাও জানতে পারবো। কিন্তু পরবর্তীকালে হাইজেনবার্গ দেখিয়েছিলেন যে একসঙ্গে দুটো জিনিস জানা যায় না, পজিশন এবং মোমেন্টাম দুটো জানা যায় না। তাহলে এইটা হাইজেনবার্গ প্রিন্সিপলটাকে বোরস থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। তাহলে এইগুলোই হচ্ছে লিমিটেশন। আর একটা লিমিটেশন আমি বলতে পারি, যে ওই যে আমরা স্পেকট্রাম আমরা বললাম, তাহলে এখন দেখা যায় যে যেমন লাইন স্পেকট্রাম আমরা পাচ্ছি, সেটা আগে বললাম হাইড্রোজেনের। এবার দেখা যায় এই লাইন স্পেকট্রাম এটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা রাখি, ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে এইটা দেখা যাবে আরো কতগুলো সরু একদম সূক্ষ্ম লাইনের নাম। এটা আবার এখানে দেখা যাবে এরকম। তাহলে এরকম যে এই যে স্প্লিট করে যাচ্ছে, এই একটা স্পেকট্রাম আবার অনেকগুলো লাইনে স্প্লিট করে যাচ্ছে, এটাকে বলে জিমান এফেক্ট।
এটাকে বলে জিমান এফেক্ট। আর ইলেকট্রিক ফিল্ডে এটাকে বলে স্টার্ক এফেক্ট। স্টার্ক এফেক্ট, এই জিমান এফেক্ট বা স্টার্ক এফেক্ট কেন এই যে একটা লাইন সেটা আবার এরকম অনেকগুলো লাইনের মাধ্যমে কাটছে, এইটার কোনো এক্সপ্লানেশন এখানে নেই, এর ব্যাখ্যা বইয়ের তত্ত্বে নেই। তাহলে এইগুলো হচ্ছে লিমিটেশন। তাহলে এই তিনটে চারটে লিমিটেশন তোমরা পড়বে। তো এই হচ্ছে পুরো আজকের আমার এই টিউটোরিয়াল ক্লাসটা, যেখানে আমরা ফোর্স থিওরি লিমিটেশন পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে